দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের এবার যারা 12-এ উঠলে, তোমরা যারা নতুন সিলেবাস নিয়ে এবার খুব চিন্তিত রয়েছো, তাদের জন্যই আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি। আজ আমি তোমাদের সাথে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী যে গল্পটি রয়েছে, সেই আদরিণী গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আজকে আলোচনা করব। এখনো যারা বই পাওনি বা এখনো যাদের কাছে বই অ্যাভেলেবেল নয়, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে। এই ভিডিওটি দেখলে তোমাদের আশা করি অনেক উপকার হবে তোমাদের। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব প্রভাত কুমার সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নেব এবং তারপর আমরা আদরিণীর যে প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা রয়েছে, সেই আলোচনাগুলি আমরা করব, মানে প্রত্যেকটি লাইন পড়ব এবং তারপরে আমরা এই আদরিণী গল্প থেকে কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর বা এমনি সাধারণ যে এসিকিউ প্রশ্ন উত্তর, সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ভিডিওটি একটু যথেষ্টই বড় হবে, প্রায় ধরো ঘন্টাখানেক। তো এই ভিডিওটি একটু মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো তাহলে প্রথমে আগে প্রভাত কুমার সম্পর্কে অল্প একটু জেনে নেই। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1873 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি বর্ধমান জেলার ধাত্রীগ্রাম নামক একটি জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল জয়গোপাল মুখোপাধ্যায়, তার মায়ের নাম ছিল কাদম্বরী দেবী। তিনি ছোটবেলায় জামালপুর নামক একটি পাঠশালায় বা জামালপুর নামক একটি বিদ্যালয়ে তিনি তার পড়াশোনা শুরু করেছিলেন এবং সেখান থেকে তিনি পাশ করে তারপর পাটনা কলেজ থেকে বিএ পাস করেছিলেন এবং পাটনা কলেজ থেকে বিএ পাস করার পরে তিনি 1901 খ্রিস্টাব্দে আইন নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বা আইন নিয়ে পড়াশোনা শুরু করার জন্য তিনি বিলেতে পাড়ি দিয়েছিলেন এবং আইন নিয়ে পড়াশোনা হয়ে গেলে তিনি 1903 খ্রিস্টাব্দে নিজের দেশে ফিরে এসেছিলেন। দেখো, আইন নিয়ে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তিনি আইনকেই নিজের ব্যবসা হিসাবে বা আইনকেই নিজের আয়ের উপার্জন হিসাবে তিনি বেছে নিয়েছিলেন এবং সেটি নিয়েই তিনি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে আইন বিভাগ রয়েছে, সেই আইন বিভাগে তিনি শিক্ষকতা পেয়েছিলেন। আইন নিয়ে পড়াশোনা করানোর জন্য তিনি সেখানে নিযুক্ত হয়েছিলেন এবং এই পেশাকে অবলম্বন করেই তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা এই আইন ব্যবস্থা নিয়েই তিনি তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। দেখো, আমাদের এই প্রভাত কুমার মুখোপাধ্যায়কে আমরা বলে থাকি সাধারণত বাংলার মোপাসা। অনেকেই বলে থাকেন যে তাকে বাংলার মোপাসা নামে অভিহিত করে থাকেন। তিনি যখন কাজের সূত্রে সিমলায় ছিলেন, সেখানে প্রদীপ নামক একটি পত্রিকায় তিনি সিমলা নামক একটি নাটক লিখেছিলেন। সিমলাটি হলো একটি প্রবন্ধ, তো সিমলা নামক একটি প্রবন্ধ তিনি লিখেছিলেন। আমরা দেখতে পাই প্রভাত কুমার মুখোপাধ্যায় পরবর্তীকালে মানসী ও মর্মবাণী এই পত্রিকার সাথেও যুক্ত ছিলেন, মানে লেখালেখির কাজ তিনি এই পত্রিকাতেও দীর্ঘদিন চালিয়ে গিয়েছিলেন। মূলত রবীন্দ্র সাহিত্যের প্রতি আমাদের এই প্রভাত কুমারের আকর্ষণ আমরা বেশি পরিমাণে লক্ষ্য করে থাকি। প্রভাত কুমার তার জীবনে প্রচুর গল্প এবং প্রচুর উপন্যাস লিখেছিলেন। দেখো, সেগুলি তো অনেক অনেক রয়েছে, তো সেগুলির মধ্যে আমরা কয়েকটি উল্লেখযোগ্য বেছে নিতেই পারি। সেই উল্লেখযোগ্যগুলি হলো রমাসুন্দরী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, সিন্দুর কৌটা, সুখের মিলন, প্রণয় পরিণাম, বলবান জামাতা, বিবাহের বিজ্ঞাপন, কাশীবাসিনী, আদরিণী প্রভৃতি উল্লেখযোগ্য। 1932 খ্রিস্টাব্দে 5 এপ্রিল মাত্র 59 বছর বয়সে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। আমাদের আলোচ্য এই আদরিণী যে গল্পটি রয়েছে, সেই আদরিণী গল্পটি 1320 বঙ্গাব্দে সাহিত্য পত্রিকার ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরে অবশ্য এই গল্পটি গল্পাঞ্জলি যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থেরও অন্তর্ভুক্ত হয়েছিল। এই গল্পটিতে মূলত দেখানো হয়েছে প্রাণের চেয়েও প্রিয় পোষ্যর সঙ্গে
পোষ্য মানে বাড়িতে পালিত, যে গৃহপালিত যে সমস্ত পশু পাখি থাকে সেগুলিকে পোষ্য বলা হয়। সেই পোষ্যর সঙ্গে মানুষের বন্ধুত্বপূর্ণ যে চিত্র বা বলতে পারো যে স্নেহের যে চিত্র, সেই চিত্রই এই গল্পে ফুটে উঠেছে। এর আগেও আমরা মহেশ, কালাপাহাড়, জলসাঘর প্রভৃতি গল্পে এই পোষ্যের প্রতি যে প্রেম, সেই প্রেমকে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলাম। আদরিণী গল্পটি একেবারেই নিছক বানানো গল্প যে সেটা নয়। এই গল্পটি 16 আনার মধ্যে 14 আনাই ছিল সত্যি ঘটনা অবলম্বনে রচিত। আর এই কথাটি আমাদের যে লেখক রয়েছে তিনি স্বীকার করে নিয়েছিলেন। আসলে সত্য ঘটনা বলেই এই গল্পের যে করুণ পরিণতি হয়েছিল, সেই করুণ পরিণতিটা আমাদের মনে দাগ কেটে গিয়েছিল। এই গল্পে আমরা প্রচুর চরিত্র পেয়ে থাকি, যেহেতু গল্পটা অনেকটাই বড়, প্রচুর চরিত্র আমরা পেয়েওছি। তো সবগুলি চরিত্র তো উল্লেখযোগ্য নয়, কয়েকটি চরিত্র বেশ উল্লেখযোগ্য। সেই চরিত্রগুলি হলো মোটামুটি জয়রাম মুখুজ্জে। এই জয়রাম মুখুজ্জে হলো এই গল্পের প্রধান চরিত্র এবং তিনি ছিলেন পেশায় একজন মোক্তার। মোক্তার কাকে বলে সেটি তোমাদেরকে জানা উচিত। মোক্তার হলো, মনে করো আমি একটি আদালতে কেস লড়বো, তো আমি যার মাধ্যমে কেস লড়বো, যাকে আমি অ্যাপয়েন্টেড করব, তিনি সেই ব্যক্তিটি হলো মোক্তার, মানে যিনি আমার হয়ে আদালতে বা কোর্টে বলবেন বা লড়বেন। তিনি মানুষ এবং পশু দরদি ছিলেন এই জয়রাম বাবু। এছাড়াও এই গল্পে আমরা আদরিণী নামে একটি হস্তিনী মানে মেয়ে হাতির পরিচয় পেয়ে থাকি। এই হাতিটি এই গল্পের প্রধান চরিত্র এবং তাকে নিয়েই এই গল্পটি আবর্তিত হয়েছিল। নগেন বাবু বা নগেন্দ্রনাথ বাবুকেও আমরা এই গল্পে পেয়ে থাকি। পেশায় তিনি একজন ডাক্তার। এনার অনুপস্থিতিতেই এই গল্পে, মানে ইনার যে উপস্থিতি, অনুপস্থিতি কেন বললাম, উপস্থিতিতেই এই গল্পে পরোক্ষভাবে বলতে পারো আদরিণীর নাম এসেছিল। এছাড়াও আমরা দেখতে পাই কুঞ্জ বিহারীকে। কুঞ্জ বিহারী ছিল পেশায় একজন উকিল। তার কথার মাধ্যমেও আদরিণীর প্রবেশ ঘটেছিল এই গল্পে। এছাড়াও রয়েছে কল্যাণীর কথা। কল্যাণী হলো জয়রাম বাবুর নাতনি। কল্যাণীর বিয়ের কারণেই আমাদের এই আদরিণীর আজ এই পরিণাম হয়েছিল, মানে শেষ পর্যন্ত এই পরিণাম হয়েছিল। এবারে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো আদরিণী যে গল্পটি রয়েছে, অনেক বড় গল্প, অনেকগুলি অনুচ্ছেদে ভাগ করে এই গল্পটি লেখা হয়েছে, সেই গল্পটি আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন। তাহলে জয়রাম মোক্তার হলো এই গল্পের মেন চরিত্র, মানে তারই হাতিটি থাকবে। তো সেই জয়রাম মোক্তারের কাছে কারা কারা এসেছিল? নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু। তারা এই জয়রাম মোক্তারের কাছে এসে কি বলল দেখো, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে। বাই বলতে অ্যাকচুয়ালি নর্তকীদের বোঝানো হয়েছে। কলকাতা থেকে খেমটা আসছে। খেমটা হচ্ছে লঘু জাতীয় নাচ, মানে নাচানাচিরই একটি পার্ট হচ্ছে এই খেমটা। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মানে তারা তো নিমন্ত্রণ পেয়েছে, আপনি কি পেয়েছেন? এটা জিজ্ঞেস করলো তারা। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিল। তো সেই সময় জয়রাম বাবু কি করছিল? বসে বসে হুকোতে তামাক খাচ্ছিল। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিল, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না? কি রকম মানে আপনাদেরকে নিমন্ত্রণ করছে, আমি পাবো না? এটা হয় কখনো? জানো, আমি আজ 20 বছর ধরে তোমাদের স্টেটের বাধা মোক্তার। তার মানে তিনি কতদিন ধরে মোক্তারি কাজ করছেন? 20 বছর ধরে। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? মানে সবার ফার্স্ট আমাকেই করবে, তোমাদেরকে কি নিমন্ত্রণ করবে? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন। তাহলে জয়রাম বাবুর টাইটেলটা আমরা দেখে নিলাম। জয়রাম বাবুর উপাধি হলো মুখোপাধ্যায়।
তো সেই জয়রাম মুখোপাধ্যায়কে বেশ চিনিতেন, সকলেই চেনে, মানে পাড়ার সবাই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, মানে সামান্য একটু কেউ যদি উল্টাপাল্টা কথা বলে দেয় না, তাতেই তার অভিমান হয়ে যায়। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। এই তার মন যে কোমল ছিল, সেই কোমল ভাবটি তার সাথে যে দু একদিন মিশেছে, সেও ব্যাপারটি বুঝতে পেরেছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। তার মানে তখন তারা ব্যাপারটিকে একটু অন্য পথে ঘুরিয়ে বলল যে আপনি পীরগঞ্জে সেই বিয়ে বাড়িতে যাবেন কিনা, আমরা সে কারণেই আপনাকে জিজ্ঞেস করেছিলাম। মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চও দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। মানে তখন মুখুজ্জে মশাই একটু নরম হলেন, কারণ তাকে অন্য কথার দিকে নিয়ে চলে গেল তারা। তখন বললেন, দেখো পীরগঞ্জে তো আমার যেতে অসুবিধা নাই, কিন্তু একটু মুশকিল রয়েছে। কি মুশকিল? সোম মঙ্গল দুটো দিন কাছারির কামাই হয়, সোমবার মঙ্গলবার তার কামাই ধান্দা ভালো হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ, মানে দেখো এদিকে কামাইও ভালো হয়, অথচ না গেলেও নয়। তো তাদের কাছে জিজ্ঞেস করলো, তোমরা কি যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ির করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন, তার মানে 4 দিন। ঘোড়ার গাড়ি করে গেলে একটু হয়তো তাড়াতাড়ি তাও ফেরা যাবে, কিন্তু গরুর গাড়ি করে গেলে অনেক দূরের রাস্তা, 4 দিনের ব্যাপার, তো সেক্ষেত্রে একটু মুশকিলই হয়ে যায়। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মানে আমাদের ডাক্তার বাবুরা মনে করেছিলেন যে যদি জয়রাম বাবু যেতে চায়, তাহলে হয়তো সে বিয়ে বাড়ি থেকে হাতি টাতি পাঠিয়ে দিবে, তো সেক্ষেত্রে আমরাও তার সাথে যেতেই পারবো, আমাদের জন্য তার পাঠাবে না। এই জন্যই তারা দুজন মিলে এই জয়রাম বাবুর সাথে একটু আলোচনা করতে এসেছিল। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নয়, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন দেখো আমাদের সেই জয়রাম বাবু মোক্তার তখন একটু হেসেই বললেন, ও তার মানে বুঝতে পেরেছি তোমরা এই জন্যই আমার কাছে এসেছো। তো যাই হোক, আমার অনেক দিনের এরা হচ্ছে খদ্দের, তার মানে আমাকে ছাড়া এরা তো অন্য কোথাও কাজ করায় না। তো সেক্ষেত্রে আমি যদি বলি, তো দেখবে সন্ধ্যার মধ্যেই হাতি এসে পৌঁছে যাবে আমার বাড়িতে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়েই যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। তখন সেই জুনিয়র উকিল যে ছিল, মানে জুনিয়র মোক্তার, সে বলল, দেখলে তো ডাক্তার বাবু, আমি বলছিলাম না তোমাকে যে জয়রাম বাবুর কাছে গেলে কোনো একটা উপায় তো হয়েই যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা শর্ত রাখছি, আমরা কিন্তু একা যাব না, যদি যেতেই হয় সবাই মিলে যাব। যাব বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, মানে ওই যে নাচানাচি যে হবে, আমার তো বয়স হয়েছে এখন, বুঝতেই পারছো, ওগুলা দেখার আমার আর বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গে বেঁধে একটা থেলে হুকে হাতে করে লোকজনকে অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখবো, তদারক করে বেড়াবো। মানে তোমরা ওইসব খেমটা টেমটা দেখো, আমি লোকজনদের অভ্যর্থনা করব, এটাই আমাকে এখন মানায়। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, কেমন? তার মানে ওই যে খেমটা নাচ, ওটা তোমরা বসে শুনবে। বলিয়া মুখোপাধ্যায় মশাই হা হা করিয়া হাসতে লাগিলেন। দেখো এখানেই প্রথম যে পরিচ্ছেদটা
সেটি শেষ হয়েছে। এবার শুরু হবে দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। মানে রবিবার দিন যেহেতু ছুটি ফুটি থাকতো, সেদিন সকালে যে আহ্নিক পূজাটা, সেই আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু বড় করেই করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তাহলে পূজা কখন শেষ হলো বলতো? 9টার সময়। তারপর তিনি কি করলেন? তারপর তিনি বৈঠকখানায় এসে বসলেন। প্রচুর মক্কেল ছিল, মানে তার যে সমস্ত খদ্দেররা, তাদের সাথে তিনি আলোচনা করতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীল মোহাম্মদ রাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু এত বড় সম্বোধন করে পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। মানে 2-3 দিনের জন্য একটি শান্ত এবং সুন্দর হাতির প্রার্থনা করে তিনি চিঠি লিখলেন। পূর্বে অবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছিলেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মশাই আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তিনি একটি চাকরকে ডেকে চিঠিটা বললেন যে যাও রাজার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আর তারপর তিনি আবার মক্কেলদের সাথে কথাবার্তা বলতে শুরু করলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটির লম্বা ছাদের রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যেতে পারত। দেখো 50 মোটামুটি পার হয়েছে, আর একটু যদি ফর্সা হতো না তিনি, তাহলেই তাকে গৌরবর্ণ বলা যেতে পারত। গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত। যে মোচগুলি ছিল, সে মোচগুলি কাঁচা পাকা দুটো মিলেই আছে, কিন্তু মোটা মোটা। মাথার সম্মুখ ভাগে টাক আছে, সামনের দিকটাতে টাক। চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলাইয়া পড়িতেছে। তার মানে হৃদয়টা যে তার কোমল ছিল, একদম ডিমের কুসুমের মতো, তার চোখ দেখলেই বোঝা যেত। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। তাহলে তাদের পুরাতন বাড়ি কোথায় ছিল? যশোর জেলায়। তখনও রেলপথ চালু হয়নি এদিকে। কিছুটা পথ নৌকায়, কিছুটা গাড়িতে, কিছুটা মানে গরুর গাড়িতে, কিছুটা পায়ে হেঁটে তাদের এই বাড়িতে আসতে হতো। সঙ্গে কেবলমাত্র একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। যখন এসেছিলেন তখন মাত্র একটা ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়ে লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন। যখন এসেছিল তখন কিছুই ছিল না, 13 সিকি ভাড়া নিয়েছিলেন, 13 সিকি দিয়ে একটি বাড়ি। তারপর নিজে এই মোক্তারি করেই এখন দালান বাড়ি দিয়েছেন। বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়েছেন। তার মানে বন্ড, যে আমরা শেয়ার কিনি, সেই শেয়ারও তিনি কিনেছেন, পুকুর কিনেছেন, বাগান কিনেছেন, অনেক সয় সম্পত্তি তিনি করে ফেলেছেন। যে সময়ের কথা বলতেছি তখন এ জেলায় ইংরেজ ইওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখন ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। দেখো যেই সময়ে এই গল্পটি লেখা হয়েছে বা যেই সময়ের কথা এই গল্পে বলা হয়েছে, সেই সময় ইংরেজি ভাষায় কথা বলা উকিলের পরিমাণ ছিল, কিন্তু জয়রাম বাবুর মতো এক্সপিরিয়েন্সড এবং বয়স্ক, যার অভিজ্ঞতা প্রচুর, এরকম মোক্তার সেই তল্লাটে খুব কমই ছিল। তিনি ছিলেন একমাত্র মোক্তার। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন।
এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। দেখো তার হৃদয়টা যতটাই কোমল, তার মাথাটা কিন্তু ততটাই গরম। তিনি বদরাগী ছিলেন যৌবনে, কিন্তু এখন তাও মোটামুটি একটু বলতে পারো শিথিল হয়েছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। দেখো হাকিমরা যদি একটু এদিক ওদিক করতো না, সেই সময়টাতে তিনি চিল্লিয়ে মানে চিৎকার করে তাদের মাথা খারাপ করে দিতেন। সেই সময়টাতে তিনি এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। একদিন এজলাসেও একজন ডেপুটি সাহেবের সাথেও তার বচসা হয়ে গিয়েছিল এই ব্যাপারেই। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এরে বাছুর প্রসব করিয়াছে। তার গায়ের নাম ছিল মঙ্গলা। সে মঙ্গলা গাই একটি বাছুর দিয়েছিল। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। দেখো দুপুরবেলা ঝগড়া হলো ডেপুটি বাবুর সাথে, বিকালে এসে দেখলেন মঙ্গলা একটি বাছুর দিয়েছে। সেই বাছুরটির নাম কার নামে রাখলো বলতো? সেই ডেপুটি সাহেবের নামে। তাহলে বুঝতেই পারছো তিনি কেমন বদরাগী ছিলেন। ডেপুটি বাবু লোক পরস্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করে নাই। ডেপুটি বাবুর কানেও আবার এই কথাটি চলে গিয়েছিল যে একটা বাছুরের নাম আমার নাম দিয়ে রাখছে। তো সেক্ষেত্রে কি ডেপুটি বাবুর ওটা ভালো লাগবে? ভালো কিন্তু লাগেনি। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জ মহাশয়ের আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার প্রায় কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়াই বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। তো আরেকদিন এরকম ঘটনা ঘটলো ডেপুটির সাথে, তো কেচাল মাঝে মাঝেই হতো, ঝামেলা। তো তখন তিনি বলেই বসলেন যে আমার স্ত্রী যতটা আইন সম্পর্কে জানে আপনি মশাই ততটুকুও জানেন না দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। তো এই যে ডেপুটি সাহেবের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, এই জন্য আদালত অবমাননা করার জন্য তার 5 টাকা জরিমানা হয়েছিল। কিন্তু আমি এই 5 টাকা কেন দিব, এই 5 টাকা কেন দিব করতে গিয়ে তার 1700 টাকা খরচ হয়েছিল, কিন্তু তাও তিনি সেই 5 টাকা দেননি। 5 টাকা বাঁচাতে গিয়ে 1700 টাকা খরচ, বুঝতে পারছো তাহলে? কিন্তু ওই যে ইগো প্রবলেম, আমি ওই 5 টাকা দিব না, তার জন্য 1700 টাকা খরচ করতে রাজি। এইরূপ লোক ছিলেন জয়রাম বাবু। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। যেমন টাকা উপার্জন করতেন তেমনি খরচাও করতেন, খরচও প্রচুর ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মর্মোদ্যমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। যেমন কামাই করতেন তেমনি খরচা করতেন। যে সমস্ত লোকেরা অন্যায় অবিচারে জর্জরিত হয়ে রয়েছিল, যাদের টাকা নেই অথচ মামলা হয়ে গিয়েছে, তাদেরকে তিনি নিজে টাকা দিয়ে সেই আইনে কাজ তিনি করতেন, বা মনে করো টাকা নিতেনই না, এই ধরনের কাজ তিনি করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। রবিবার দিন বিকালবেলা ফাঁকা, তো সেই সময় কি করবে? পাড়ার লোকজন যুবক এবং বয়স্করা তার বাড়িতে এসে তাস টাস খেলতো, ইত্যাদি বিভিন্ন আড্ডা ফাড্ডা হতো আর কি। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। তো আজকেও সেইভাবে আড্ডা হচ্ছিল। আর ওই যে আগে ডাক্তারবাবু এবং উকিলবাবু, জুনিয়র উকিল, তারাও সেখানে ছিল। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইয়াছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটি কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইয়াছে। মোক্তার মশাই সে সমস্ত তদারক করিতেছেন। এদিকে মোক্তার মশাই তো ভেবেই বসে আছেন সন্ধ্যার মধ্যে হাতি চলে আসবে, তো হাতিকে কোথায় বেঁধে রাখবে, তার জন্য তো জায়গা দরকার। এই জন্য একটি জঙ্গল কেটে তিনি পরিষ্কারও করেছেন, এবং হাতি আসলে কি কি খাবে সেগুলি খাবারও
মজুত করে রাখা অলরেডি হয়ে গেছে, কারণ তিনি কনফার্ম ছিলেন যে সন্ধ্যার মধ্যে হাতিটি ঢুকে যাবে। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। মাঝে মাঝে আসতেছে আড্ডাখানায় এসে একটু ব্রাহ্মণের কাছ থেকে হুকা দুই টান মেরে আবার বাইরে গিয়ে দাঁড়াচ্ছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিলেন, হাতি পাওয়া গেল না। মানে সেই যে চাকরটা যাকে দিয়ে চিঠি পাঠিয়েছিল, সেই চাকরটা সন্ধ্যাবেলা ফিরে আসলেন এবং বললেন, হাতি তো পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মানে ডাক্তার বললেন, সব মাটি হয়ে গেল তাহলে? মুক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বললেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠিটি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। মানে নিমন্ত্রণ করেছি, কারণ হাতিও পাঠাতে হবে, হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। মানে তার তো একটু ইগো প্রবলেম ছিলই, আর এই কথা শোনা মাত্রই তার সেন্টিমেন্টে কথাটি লেগে গেল। তিনি কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিল না, হাতি দিল না। মানে দুই চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসতে লাগলো। তার ইগো প্রবলেমে হয়ে গেছে, ইগোতে লেগে গেছে, আর বারবার মুখ দিয়ে একটাই কথা বলছিল, হাতি দিল না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক পৌঁছে যাবে সময় মতন। ওই ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছেন, খুব দ্রুত যায়। তখন সেখানে যারা বসেছিল তারা আর কি করবে, সবাই হততম্বিত হয়ে গেছে, মানে হতচকিত হয়ে গেছে, তারা অবাক হয়ে গেছে, হাতি পাঠালো না। তখন একজন করুণার সুরে বলল, ঠিক আছে, আপনি তাহলে গরুর গাড়িতেই চলে যান। ওই একজন শেখ আছে এই পাড়ার, সে দুটা নতুন বলদ কিনেছে, সেটা বেশ ভালো দ্রুত গতিতে যায়, তাহলে সেটাতেই চলে যান, আর কি করবেন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। মানে গেলে হাতিতেই যাব, না হলে এই বিয়েতে তো আমি যাচ্ছি না। এটা আমার একদম দৃঢ় সিদ্ধান্ত। এখানেই দ্বিতীয় পরিচ্ছেদটি শেষ হয়েছে। এবার শুরু হবে তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম ততৎ স্থানে লোক পাঠিয়ে দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কি নিবেন। দেখো জয়রাম বাবুর যেই ব্যাপারটি ঘটলো, এই ব্যাপারটি কিন্তু তার ইগোতে লেগে গিয়েছে। মানে তার এত মান সম্মানে লেগেছে যে তিনি এখন চান যে তিনি একটি হাতি কিনেই নেবেন। তাই তিনি আশেপাশে হাতির খোঁজ করতে থাকলেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। দেখো উমাচরণ লাহিড়ীর একটি মেয়ে হাতি ছিল, বিক্রি করবে, কিন্তু সেটির দাম একটু বেশিই চায় তিনি। কত? 2000 টাকা। খুব বাচ্চা না, শহরে নিতে পারবে, তার মানে লোক নিতে পারবে, এতটাও বাচ্চা নয়। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তার মানে কাল সকালের মধ্যেই আমার হাতিটি লাগবে, এবং হাতিটি যেন কোনো একজন ভালো লোক যেন এসে দিয়ে যায়, কারণ তার হাতে টাকাটা পাঠাতে হবে। অবিশ্বাসী লোক হলে তো টাকা যাকে তাকে দেওয়া যাবে না। এই কথাই তিনি জানালেন। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। তাহলে কটায় আসলো আদরিণী তাদের বাড়িতে?
বেলা 7টার সময়, মানে সকাল 7টার সময়। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজের রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দেখো, কোনো একটা নতুন জিনিস এসেছে এই পাড়ায়, এই বাড়িতে, আশেপাশের পাড়ার ছেলেমেয়েরা সেখানে তো ভিড় করবেই, এটাই স্বাভাবিক। তো ঠিক সেই রকমই ছেলেপেলে এসে ভিড় করলো। দু একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। এবার তোমার বাড়ির হাতিকে যদি কেউ ভাঙায়, মানে ভিঙিয়ে বলে, তো সেক্ষেত্রে বাড়ির লোকের তো একটু প্রেস্টিজে লাগবে বা বাড়ির লোকের এটা খারাপ লাগবে। তখন সেই সমস্ত বাজে ছেলেদের বাড়ির যে ছেলেমেয়েরা আছে তারা তাড়িয়ে দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ এক ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। যেহেতু আমাদের সেই মানে বিপত্নিক ছিলেন মুখুজ্জে মহাশয়, মানে তার স্ত্রী মারা গিয়েছিল, তাই তার বড় ছেলের বউ এই কাজটি করলেন, মানে হাতির পাটা ইত্যাদি যা যা সমস্ত কিছু ছিল ধুইয়ে, মানে তাকে এক কথায় বরণ করে নিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। হাতির 4টি পায়ের মধ্যে সেই জল ঢেলে হাতিকে শুদ্ধ করে নিলেন। মাহুতের ইঙ্গিতে অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুর তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটি ধামায় ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশই ছিটাইয়া দিল। এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। দেখো, আদরিণী যখন বসলো, বসার পরে তাকে মানে বেশ আদর সম্মান করা হলো এবং তারপর যখন উঠলো তাকে বরণ করার জন্য চাল ডাল ইত্যাদি যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলি তার সামনে হাজির করা হলো এবং সে কিছু খেলো, কিছু ছেটালো এবং তারপর তার কাছে কলা গাছ এবং গাছগাছড়ার পাতা ইত্যাদি সব রাখা হলো, সেগুলি সে মন ভরে খেতে লাগলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। দেখো, সেই মুখুজ্জে মশাইয়ের এটা তো প্রেস্টিজে লেগেছিল, আমি আগেই বললাম। তো সেক্ষেত্রে উনি বিয়ে খেতে তো গেলেনি, হাতির পিঠে চড়ে গিয়েছিলেন এবং ফেরার পথে তিনি মহারাজের সাথে হাতির পিঠে চড়েই দেখা করতে গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মহারাজ যে দোতলায় বৈঠকখানা, সেই বৈঠকখানায় বসলে অনেক দূর দূরান্ত পর্যন্ত তিনি দেখতে পান। এরকম ভাবে তার বৈঠকখানাটা তৈরি করা ছিল। রাত সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞেস করলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? দেখো, রামজয় বাবু যে হাতিটি নিয়ে গেছিল সেই হাতিটি তিনি গর্বের সহিত সেখানে নিয়ে গিয়ে পৌঁছেছিলেন এবং 2-4টি মামলা মোকদ্দমার কথা বলার পর মহারাজ জিজ্ঞাসা করলেন যে এই হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই তো হাতি, মানে এটা তো হুজুরদেরই হাতি, আমার তো নয়। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। কোত্থেকে এলো এটা? তার মানে এটা তার তো হাতি নয়। তিনি চিনতে পারেননি এটা কোত্থেকে এলো। আসলে তিনি যে তাকে ব্যঙ্গ করছিলেন, বিদ্রুপ করছিলেন, এটা তিনি তখনও বুঝতে পারেননি। আগে বীরপুরের উমাচন লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন যে আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার
তখন ও হাতিও আপনার বই আর কার? তার মানে আপনার টাকায় তো আমার খাওয়া দাওয়া চলছে, আমার সংসার চলছে, তো আমিই তো লোকটা আপনার, তো আমার হাতিও আপনার, এটা তো স্বাভাবিক। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ সন্ধ্যায় তাহার সুনিদ্রা হইল। দেখো, ওই যে বৈঠকখানায় তিনি যে অসম্মানিত হয়েছিলেন, যে হাতি পাঠানো হবে না, সেই প্রতিশোধটা আজ তিনি নিয়ে নিলেন, আর সেজন্য তার খুব ভালো ঘুম হলো সে রাত্রে। এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি এখানেই শেষ হয়েছে। এবার আমাদের চতুর্থ পরিচ্ছেদ শুরু হবে। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। এই যে প্রতিশোধটা নিয়ে নিল, এই প্রতিশোধ নেওয়ার পর আমরা দেখতে পাই মিডিলে 5 বছর চলে গেছে। এই 5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এটি ভরসা। দেখো, এখন তো আধুনিক পড়াশোনা চলছে, তো আধুনিক পড়াশোনায় নতুন নতুন সব উকিলরা এখন কোর্টে এসে হাজির হয়েছে, যারা ইংরেজি কথা বলতে পারে, ভালো ভালো আইন কানুন ইত্যাদি যারা জানে। তো এই সমস্ত ঘটনার ফলে যে আমাদের জয়রাম বাবু ছিল, তার কামাই অর্ধেক হয়ে গিয়েছে। তো কামাই অর্ধেক হলে কি হবে? তার যে খরচা তো কমেনি, আয় কমেছে, ব্যয় তো কমেনি। আর এদিকে তার যে 3টি ছেলে ছিল, 3টি ছেলের মধ্যে প্রথম 2টি তো অকর্মা মানে বুঝো তো, একদম গবেট মূর্খ, শুধুমাত্র বংশ বিস্তারই তারা করতে পারে, এছাড়া আর কিছুই পারে না, তাদের দ্বারা আর কিছু হয় না। আর তৃতীয় নাম্বারটি কলকাতায় পড়াশোনা করে। জয়রাম বাবুর এইটি একমাত্র ভরসা যে এই ছেলেটি যদি কোনোভাবে মানুষ হয়। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠেছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া, মানে মুখোপাধ্যায় যেহেতু পাগড়ি বাঁধতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। দেখো, ব্যবসার প্রতি যদিও বা এখন রামজয় বাবুর খুব একটা ইন্টারেস্ট নেই, আর যেটুকু ইন্টারেস্ট আছে খাওয়া পড়ার জন্য যেটুকু করতে হয় সেটুকু তিনি পারছিলেন না, কারণ ইংরেজি জানা নতুন নতুন মোক্তার গুলো ফটফট করে মানে আমাদের যে জজ সাহেব থাকে তাদের সামনে কিছু যেন বলছে, আর তিনি তো এত ইংরেজি পারেনও না আর এত কিছু বুঝেনও না, তাই তার খুব অসুবিধায় পড়তে হয়। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়, নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। তিনি যখন ইংরেজি বোঝেন না, তখন পাশে অবস্থিত নতুন যে উকিল, সে উকিলকে জিজ্ঞাসা করে যে ও কি বলছে। সেই উকিল ওকে ইংরেজি থেকে বাংলায় বোঝাবে এবং সেটির উত্তর দিতে দিতে সেই প্রসঙ্গই পাল্টে যায়। আর যেহেতু তিনি এই ব্যাপারটি খোলাসা করে বলতেই পারছেন না, উত্তর দিতেই পারছেন না, সেই জন্য মনে মনে রাগ করতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। দেখো, পূর্বে যারা বয়স্ক হাকিমেরা ছিল তারা তো তাকে মুখুজ্জে বাবুকে শ্রদ্ধা করতেন। ইয়ং জেনারেশন এখন উঠে এসেছে, এরা আর মুখুজ্জে বাবুকে খুব একটা শ্রদ্ধা করে না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্যপদ বাচ্চই নহে। নতুনেরা বিশ্বাস করে যে ইংরেজি বলতে পারে না, ইংরেজি বুঝতে পারে না, সে মানুষের পর্যায়েই পড়ে না। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। যখন তিনি এই সব কিছু থেকে অনেক দূরে, তিনি কিছুই পারছেন না, তখন তিনি ডিসিশন নিয়ে নিলেন যে আমি আর এই ধরনের কাজ করব না, এখন আমার রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন
তাহার সুদ হইতে কোন রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটবেন? তিনি যেটুকুই সেভিংস করুক না কেন, সেই সেভিংসের ইন্টারেস্ট যেটুকু হয় সেই ইন্টারেস্ট দিয়েই তিনি সংসার চালাবেন বলে ঠিক করলেন। আর 60 বছর তো হয়েই গেছে, সারা জীবন কি একটা মানুষ খাটতে পারে কখনো? তার রিটায়ার্ডের সময় হয়ে এসেছে, বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজিকালি করিয়া আরো 1 বৎসর কাটিল। দেখো, বড় ছেলেটা যদি মানুষ হতো, এই রামজয় বাবু কবেই তিনি রিটায়ার্ড হয়ে যেতেন, মানে নিজে থেকেই ছেড়ে দিতেন। বড় ছেলেটাও মানুষ না, কাজে কাজেই তিনি এই কাজগুলিও ছাড়তে পারছেন না, কারণ কাজ ছাড়লে পরে খাবে কি? এই সব ভাবনা চিন্তা করতে করতেই 1 বছর কেটে গেল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করলো। দেখো, এই সময় একটি খুনির মোকদ্দমা হলো, মানে খুনির একটি মামলা হলো, এবং যে আসামি হয়েছিল সে এসে জয়রাম বাবুকে অ্যাপয়েন্টমেন্ট দিল। তার মানে জয়রাম বাবুকে সে নিজের উকিল হিসাবে বেছে নিল। একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহার অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। মানে শেষে যে মোক্তার মহাশয়, সেই মোক্তার মহাশয় ইংরেজিতে এবং ফরফর করে, মানে তারা তো বলেই, সে বলতে থাকলো, এবং বক্তৃতা শেষে সে মুখোপাধ্যায় মহাশয়ের যে মক্কেল ছিল, সে মক্কেল মানে ভালোভাবে ছাড়া পেয়ে গেল, মানে এক কথায় অব্যাহতি তিনি পেলেন। জজ সাহেবকে সালাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? দেখো, যেহেতু নতুন জজ সাহেব এসেছিলেন, তাই তিনি তাকে চিনতেন না, আর যেহেতু তার পারফরমেন্স ভালো দেখলেন, তাই তিনি জিজ্ঞেস করলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহে, মোক্তার। মানে উনি উকিল তো নয়, মোক্তার তিনি। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনাদের তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি একজন ভালো উকিল। তার মানে উনিও কনফিউশন হয়ে গিয়েছিলেন যে ইনি উকিল না মোক্তার, এবং তিনি ভেবেই নিয়েছিলেন যে উনি উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল, মানে তিনি আপ্লুত হয়ে গেলেন। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমার জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিব না, মানে ভুলতে পারবো না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। তার মানে আপনি যেভাবে আমাকে প্রশংসা করলেন, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার এই কথা ভুলবো না। আমি আপনাকে আশীর্বাদ করলাম, ব্রাহ্মণ হয়ে আশীর্বাদ করলাম, আপনি হাইকোর্টের বড় জজ হবেন। বলিয়া ঝুঁকিয়া সালাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যাননি, যেহেতু তিনি একটি প্রশংসা পেলেন আর তার ইচ্ছাও করছিল না এসব কাজকর্ম করার। তিনি আর কাছারি বাড়িতে এরপরে যায়নি। এরপরে আমরা দেখতে পাবো পঞ্চম পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ এখানেই শেষ, পঞ্চম পরিচ্ছেদ এবার শুরু হবে। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। দেখো, তুমি যদি একটা ব্যবসা ছেড়ে যদি বাড়িতে বসে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার খরচা, যদি ভাবো যে আমার খরচা তো অর্ধেক হয়ে যাবে, হবে না।
একবার যেই স্ট্যাটাস তোমার চালু হয়ে যায় না, সেই স্ট্যাটাস কখনো বন্ধ হয় না। যেই খরচা একবার শুরু হয়ে যায় সেই খরচা কিছুতেই বন্ধ হতে পারেই না। তো তিনি ভাবছিলেন যে সুদের টাকা দিয়ে হয়তো আমার চলে যাবে, কিন্তু না, সুদের টাকা দিয়ে চলছিল না, সেখানে আসল টাকাতেও তাদের হাত দিতে হচ্ছিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতি আর কেন, ওটি বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। দেখো, এটাও সত্যি কথা, এখন কামাই নেই তার বললেই চলে। তো সেক্ষেত্রে হাতি পোষাটা এখন বিলাসিতাই মাত্র। আর হাতিটা যদি বিক্রি করে দেয় সেক্ষেত্রে 30 থেকে 40 টাকা তার মাসে সেভ হবে। তো সেক্ষেত্রে এখন আর আমার বাবুয়ানি দেখিয়ে লাভ কি? কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার ওই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। মানে যেহেতু হাতিটিও তার সন্তানের মতো, সেহেতু হাতিটিকে তিনি বিক্রি করতে পারবেন না। তো বলছেন যে হাতির বদলে বলো না, তাহলে নাতি নাতনিদেরকে বিক্রি করে ফেলি। তখন আর যে ব্যক্তি বলেছিল তিনি আর কি বলবে, তাই তিনি চুপ করে থাকেন। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হলে তো কিঞ্চিত অর্থাগাম হতেই পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। তার মানে আমি বিক্রি করব না, আমার কাছে গাড়ি আছে, আমি গাড়িটি বিক্রি করব না, গাড়ি আমি ভাড়া দিলে তাও তো মাসে মাসে কিছু টাকা আসবে। তো সেই বুদ্ধিটা তিনি করলেন, তখন বিজ্ঞাপন লেখার কাজ শুরু করলেন। দেখো এবার, হস্তি ভাড়ার বিজ্ঞাপন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি একুনে 4 ধার্য করা হয়েছে। তার মানে 3 টাকা আর 1 টাকা, 4 টাকা ধার্য করা হয়েছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরী পাড়া। তো যাই হোক, টোটাল ভাড়ার ঠিক হয়েছিল 4 টাকা। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। শহরের ল্যাম্পপোস্টে আর রাস্তার ধার দিয়ে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে প্রত্যেকটা জায়গায় ব্যানার বা পোস্টার যেটা, সেগুলিকে ছাপিয়ে মানে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হলো না। মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরো 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। দেখো, তার বড় বউ এবং মেজ বউ দুটোই প্রেগনেন্ট ছিল। কিছুদিন পরে তাদের সংসারে আরো 2টো প্রাণী জন্মগ্রহণ করবে। তো তাদেরও তো আবার খরচা আছে, সেই খরচা তাকে যোগাতে হবে। আর তাছাড়াও মনে করো, এই যে বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে 15 থেকে 20 টাকা আয় হতো ঠিকই, কিন্তু তার যে পৌত্রটি ছিল, নাতিটি মানে বড়, সেটি অসুস্থ হয়ে পড়লো এবং তার জন্য 5 থেকে 7 টাকা খরচ হতো। এবং যখন তার নাতিটি একটু বড় হলো, মানে ঠিক হলো আর কি, তো তখন এই যে আরো 2জন জীবের আগমনের সময় হয়ে গেল, খরচ তো কমে না, খরচ তো বেড়েই চলছে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। তার যে নাতনি ছিল কল্যাণী নাম, সেই কল্যাণী 12 বছর তার হয়েছিল। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলেই নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হয়ে যায়। দেখো, 12 বছর যেহেতু হয়েছে, কল্যাণীর বিয়ের এখন বয়স হয়ে গিয়েছে। কোনোটার ঘর পছন্দ হয় তো বর পছন্দ হয় না, বর পছন্দ হলে ঘর পছন্দ হয় না। যখন দুটারই পছন্দ হয় তখন তাদের দেনা পাওনা অনেক বেশি থাকে, সেটা পছন্দ হয় না। তো এরকম একটি অসুবিধা
থেকেই যাচ্ছিল। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে, যত দায় এই 60 বছরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে LA পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়। শেষে রাজশাহীর একটি ছেলেকে পছন্দ হয়েছিল এবং মোটামুটি বিয়ের কথাবার্তা হয়ে গিয়েছিল। 2000 টাকা পণ নিবে আর বিয়ের খরচ 500 টাকা লাগবে, তো সব মিলিয়ে 2500 টাকা তারা চেয়েছিল। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরো নাতনিরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়েছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। দেখো, শুধু যে একটি নাতনি তা তো নয়, এর পরেও নাতনি আরো রয়েছে। তো কল্যাণীকে সবকিছু বিয়ে টিয়ে দিয়ে যে তিনি মোটামুটি তার যে কাগজগুলো, মানে তার যে ধরো ডকুমেন্টস গুলো যেগুলো ছিল, মানে শেয়ারের কথা বলছি, তো সেগুলি যদি বিক্রি করে দেয় তো বাকি নাতনিদের কিভাবে বিয়ে দিবে? আর তাছাড়াও যেই ছোট ছেলেটির উপর তার এতদিনের বিশ্বাস ছিল যে আমার ছোট ছেলেটি হয়তো কিছু করবে, সেই ছেলেটিও পরীক্ষায় ফেল করে বসেছে। তো সেক্ষেত্রে আমাদের মুখুজ্জে মশাইয়ের মন একেবারেই ভেঙে যায়। তিনি কি করবেন? যত সব দায় এই 60 বছরের বুড়োটার উপর। তার যে বাবা, সেই বাবা একেবারে নির্লিপ্ত, তার কোনো চিন্তাই নাই। তার মেয়ে যে আছে, সে যে মেয়েকে বিয়ে দিতে হবে, এই সমস্ত ব্যাপারে তার বাবা একেবারেই নিশ্চিন্ত, মানে কোনো রকম কোনো টেনশন তার মধ্যে নেই। সে তাস খেলা, জুয়া খেলা ইত্যাদি নিয়েই সে ব্যস্ত। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়, সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। দেখো, মুখোপাধ্যায় মহাশয় মানে আমাদের যে রামজয় বাবু কি বলবেন এখন? তিনি মাটির দিকে তাকিয়ে থাকেন, কিছু উত্তর দিতে পারেন না। আর এখানে বলছে, দেখো, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়, সেখানে গরু, ছাগল, হাতি, ঘোড়া, মোষ ইত্যাদি বিক্রি হয়। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। তার মানে হাতিটাকে ছেড়ে দিন, এখন হাতিটা রাখতে হবে না। 2000 টাকা কিনছিলেন, 3000 টাকা পাবেন, আপনি হাতিটাকে বিক্রি করে দিন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বললেন, কি করে তোমরা এমন কথা বলছো? কোচা দিয়ে চোখ মুছে তিনি বললেন, তোমরা বিক্রি করার কথা বলতে পারছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়েকেও তো বিয়ে দিতে হয়, মেয়েকেও তো পরের ঘরে পাঠাতে হয়। তো আপনার যদি মেয়ে হয়ে থাকে তো আপনি সেই কাজটাই করুন না। মেয়েকে বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়। যেমন মেয়েকে ভালো পাত্র দেখে আমরা পাত্রস্থ করি, তেমনি কোনো একটা ভালো মালিক দেখে হাতিটিকে বিক্রি করে দিলেই তো হয়। যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। মানে আমি দেখে শুনে বিক্রি করবেন আপনি, তো যাকে তাকে তো দিবেন না। আপনি এই ব্যাপারটা একটু চিন্তা করুন, এটি তার বন্ধু বান্ধবীরা বলেছিল। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। বলছে, তাহলে তোমরা যখন এত কিছু বলছো তাহলে ঠিক আছে, মেলাতে পাঠিয়ে দাও। তাতে যদি 500 টাকা কমও দিতে হয় দিব, কিন্তু ভালো মালিককে দিব। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাইবেই, মুখোপাধ্যায় মহাশয় মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। তার মানে মেঝো যে ছেলেটি সেটি সঙ্গে যাবে, আর মাহুত মানে হাতি যে চালক, তাকে মাহুত বলা হয়, সে তো যাবেই। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, বাটির মেয়েরা, বালক বালিকাগণ
সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া। যাবার দিন মুখুজ্জে মশাই এই ব্যাপারটি তিনি দেখতে পারবেন না, মানে একটি কন্যা তার বাড়ি থেকে চলে যাচ্ছে এটি তিনি দেখতে পারবেন না। আর হস্তি যাবার আগে তার বাড়িতে কিছুটা খেয়ে যাচ্ছিল, কারণ অনেকটা দূর হেঁটে যেতে হবে তো। আর বাড়ির যে মেয়ে বালিকা যারা যারা ছিল তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। খরম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়ে দাঁড়ালেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। আগের দিন 2 টাকার রসগোল্লা তিনি এনে রেখেছিলেন বাড়িতে, তার বাড়ির চাকরটা সেই 2 টাকার রসগোল্লা নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। শেষে তার গলার নিম্নে হাত বুলাইয়া বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তিনি আদর করতে করতে আদরিণীকে বললেন যে যাও মা একটু মেলা দেখে এসো। মানে তিনি ভাবতেই পারছেন না যে হাতিটি তার বাড়ি থেকে চলে যাচ্ছে। এখানেই এই 5ম অধ্যায়টি শেষ হবে। এবার আমরা দেখব এখানে গিয়ে 6ষ্ঠ অধ্যায় শুরু হবে। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে। এদিকে কল্যাণীর বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। 10 তারিখ জ্যৈষ্ঠ মাসের শুভকার্যের দিন ঠিক হয়েছিল। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। তিনি ঠিক করেছিলেন যে বৈশাখেই আশীর্বাদ হবে এবং হাতি বিক্রির যে টাকাটা সেই টাকাটা আসলেই আমাদের গয়না বানাতে দেব। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরে আসলো। বিক্রি হয়নি আদরিণী। পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা আদরিণী বাড়ি চলে আসলো। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটেনি। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। মানে বিক্রি যে হয়নি এটা কারো ক্ষোভ নেই বা কেউ কোনো টেনশন করছে না যে তাহলে কল্যাণের বিয়ে কিভাবে হবে। আদরিণী যে বাড়িতে ফিরে এসেছে এটাই সবার আনন্দের বিষয়। বাড়ির লোক বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়ে গিয়েছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি। ওকে দিন কতক এখানে বেশ করে খাওয়াতে হবে। এই যে যাতায়াতে এত দূরের রাস্তা, মেলায় গিয়ে কি খেয়েছে না খেয়েছে, আদরিণী রোগা হয়ে গিয়েছিল। তাই বাড়িতে তাকে খাবারের ব্যবস্থা করতে হবে ভালোভাবে, এটা সবাই মনে করলো। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটলো না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। দেখো, অত বড় মেলা যেখানে গরু মোষ ছাগল ঘোড়া সব বিক্রি হয়, সেখানে হাতিটা বিক্রি হলো না। অদ্ভুত ব্যাপার, আশ্চর্যের জিনিস। এই জিনিসটা সবাইকে ভাবাতে লাগলো। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর, যাও মা মেলা দেখে এসো, এই কারণেই হয়তোবা বিক্রি হয়নি। এটা অনেকে মনে করলেন, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। মানে আজকালকার ব্রাহ্মণরা মুরগি খায়, সেই মুরগি খাওয়া ব্রাহ্মণ তো উনি না, উনি একদম টোটাল নিরামিষ ব্রাহ্মণ। তার মুখের কথা তো দাম আছে। যেহেতু বলেছিল যে যাও মা মেলায় ঘুরে এসো, ওই জন্য আদরিণী গিয়ে ঘুরে চলে আসছে, বিক্রি হয়নি, এটা সবাই মনে করেছিল। বামুনহাটের মেলা ভাঙ্গিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয়নি সেসব রসুলগঞ্জে গিয়া জমে। সেখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। বামুনহাটের পরে রসুলগঞ্জ নামক একটি জায়গায় মেলা বসে, যেগুলা রিজেক্টেড গরু ছাগল হাতি সেগুলা রসুলগঞ্জে গিয়ে যায়, সেখানে আবার বিক্রি হয়। তো আদরিণীকে আবার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হলো। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল,
দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। তার মানে এর আগের বার আমাদের যে মুখুজ্জে মশাই আদরিনী যাবার সময় তার মেয়ে যেহেতু বিদায় হয়ে যাচ্ছে, তিনি এসে তাকে আদর করেছিলেন, কিন্তু এবার আর কাছেই আসলো না। আর এবার হাতিটি যাওয়ার সময় কান্না করছিল। মুখোপাধ্যায় শুনিয়াছিলেন, মানে শুইয়াছিলেন আর কি, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। দেখবে তোমরা, পশু পাখি এরা সবাই আগে থেকেই অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে। আদরিনী হয়তোবা জানতে পেরেছিল যে এই বাড়িতে সে আর ফিরে আসবে না, তাই সে কান্না করছিল। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ সহস্র নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। মানে আমাদের এই মুখুজ্জি মশাই চাইছিলেন যে কল্যাণীর যেন বিয়েটা হয়ে যায়, আর তিনি এটাও মনে মনে ভাবছিলেন যার বাড়িতেই যাক না কেন আদরিনী, গিয়ে গিয়ে তাকে মিষ্টি খাইয়ে আসবে, দেখা করে আসবে যতদিন তিনি জীবিত থাকবেন। আর তিনি যেহেতু পারছিলেনই না কল্যাণীর বিয়েটা দিতে, তাই বাধ্য হয়েই তিনি আদরিনীকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেই আমাদের ষষ্ঠ পরিচ্ছেদটি শেষ হয়। এবার আমাদের শেষ যে পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ, সেটি শুরু হবে। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পরদিন বিকালে, মানে যেদিন আদরিনী চলে গেছিল তার পরের দিন বিকালবেলা একটি চিঠি আসলো মুখোপাধ্যায় বাবুর কাছে। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যম পুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না, রাস্তার পার্শ্বে একটি আম বাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে, সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। তার মেঝো ছেলেটি লিখেছে, হাঁটতে হাঁটতে, মানে এতটা পরিমাণে হেঁটেছিল না, হাঁটতে হাঁটতে আদরিনী অসুস্থ হয়ে পড়েছে, তার হয়তো পেট ব্যথা হচ্ছিল, সে সুরটি দিয়ে মাঝে মাঝেই সেই জায়গাটিতে সুরটি দিয়ে কাতর স্বরে আর্তনাদ করছে এবং সুরটি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে। সে একটি আমবাগানের রাস্তার ধারে একটি আমবাগানে শুয়ে আছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিনী আর বাঁচবে না। মাহুতটি যে তার সাথে ছিল সারা রাত ধরে তাকে চেষ্টা করছে চিকিৎসা করার, কিন্তু তার মেঝো ছেলেটি লিখেছে হয়তো আদরিনী আর বাঁচবে না। যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ প্রথিত করবার জন্য নিকটেই একটু জমির বন্দোবস্ত লইতে হবে, সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বলছে যদি মরে যায়, সে হাতিটিকে তো আর রাস্তায় ফেলে আসা যাবে না, পচে গেলে গন্ধ বাড়াবে, তো সেক্ষেত্রে হাতিটিকে কোনো একটা জায়গায় পুঁতে আসতে হবে, সেক্ষেত্রে জমি জায়গার প্রয়োজন আছে। তাই কর্তা বাবুকে, অর্থাৎ আমাদের মুখুজ্জে বাবুকে অবশ্যই সেখানে যাওয়া উচিত। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পাইচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে, তার মানে আদরিনী অসুস্থ হয়ে পড়েছে, যন্ত্রণায় ছটফট করছে, একটা গাড়ির ব্যবস্থা করে দাও, আমাকে এক্ষুনি যেতে হবে। আমাকে না দেখতে পেলে সে অসুস্থ হবে না, মানে সে সুস্থ হবে না আর কি। অ্যাকচুয়ালি তাকে, মানে তার বাবাকে, মানে তার দাদু বলো আর বাবাই বলো, তাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। মানে বউরা একটা যাবে কোথাও, বললো যে বাবা একটু খেয়ে যাও, অন্তত সামান্য একটু খেয়ে যাও, অনেক বলার পর সামান্য একটু দুধ খেলো মাত্র। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, জ্যৈষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল, সাথে সাথে যে লোকটি চিঠিটি নিয়ে এসেছিল সেই লোকটিও তাদের গাড়িতে উঠে বসলো। পরদিন প্রভাতে, যেহেতু অনেক রাত্রে গাড়িটি ছেড়েছিল 10টার সময়,
পরের দিন সকালবেলা গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে, কিছু আর বেঁচে নেই, সব শেষ। আদরিণীর সেই নব জলধ বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিস্তব্ধ। তার মানে আদরিণী আর নড়ছে না, আদরিণী সেই আমবাগানের মধ্যে পড়ে রয়েছে। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এখন বৃদ্ধ কি করবে? তার মুখের কাছে গিয়ে বলল, তুই অভিমান করে চলে গেলি, অভিমান মানে রাগ, তুই আমার উপর রাগ করে চলে গেলি আমাদের ছেড়ে, কারণ আদরিণী মারা গিয়েছিল। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। দেখো কল্যাণীর বিয়ে পরবর্তীতে হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না। আর মুখোপাধ্যায় মহাশয় এই যে একটা শোক পেলেন, এই শোকের ফলে মাত্র 2 মাস তিনি আর বেঁচে ছিলেন, তারপর তিনিও মারা গিয়েছেন। এটা হলো আদরিণী গল্পের প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এবার আমরা আদরিণী গল্প থেকে 2-1টি ছোট ছোট প্রশ্ন, কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গিয়েছে, 2-1টি ছোট ছোট প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু এসেছিলেন জয়রাম মুখার্জির কাছে, জয়রাম গোস্বামীর কাছে, জয়রাম গাঙ্গুলির কাছে, জয়রাম ব্যানার্জির কাছে। সঠিক উত্তর দেখো, জয়রাম মুখার্জির কাছে। পীরগঞ্জের মেজবাবুর বিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার। সঠিক উত্তর সোমবার। জয়রামবাবু পীরগঞ্জের বাবুদের বাধা মোক্তার 10 বছর ধরে, 20 বছর ধরে, 25 বছর ধরে, 30 বছর ধরে। সঠিক উত্তর 20 বছর ধরে। পীরগঞ্জে ঘোড়ার গাড়িতে করে গেলে সময় লাগবে 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন। সঠিক উত্তর 4 দিন। জয়রামবাবু সকালের আহ্নিক পুজোয় একটু বেশি সময় ব্যয় করতেন শনিবার, রবিবার, সোমবার, বৃহস্পতিবার। সঠিক উত্তর রবিবার। আদালত অবমাননার জন্য জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 5 টাকা। সঠিক উত্তর 5 টাকা। পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাসপাশা খেলতে আসেন প্রতি রবিবার বিকেলে, প্রতি শনিবার বিকেলে, প্রতি রবিবার দুপুরে, প্রতি সোমবার বিকেলে। সঠিক উত্তর দেখো, প্রতি রবিবার বিকেলে। তাই তো সব মাটি উক্তিটির বক্তা হলেন কুঞ্জবাবু, নগেন্দ্রবাবু, জয়রামবাবু, পত্রবাহক ভৃত্য। সঠিক উত্তর দেখো, কুঞ্জবাবু। কার কেনা নতুন বলদ খুব দ্রুত যায়? উমাচরণ লাহিড়ীর, ইমামউদ্দিন শেখের, কুঞ্জবাবুর, নগেন্দ্র ডাক্তারের। সঠিক উত্তর ইমামউদ্দিন শেখের। জয়রামবাবু যে টাকার বিনিময়ে হাতি কেনেন তা হল 2000, 3000, 4000, 5000। সঠিক উত্তর 2000। 2 একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল। কি বলতে লাগলো? হাতি তোর গোদা পায়ে না লাতি, হাতি তোর গোদা পায়ে মাতি, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর গোদা পায়ে লাথি। সঠিক উত্তর দেখো, হাতি তোর গোদা পায়ে নাতি। ইহাদের যেন বিশ্বাস, ইহাদের বলতে বোঝানো হয়েছে জয়রামবাবুর বন্ধুবান্ধবদের, কোর্টের ডেপুটিদের, কোর্টের হাকিমদের, ইংরেজি জানা নব্য হাকিমদের। সঠিক উত্তর ইংরেজি জানা নব্য হাকিমদের।
মোক্তার শব্দের অর্থ হলো মোকদ্দমা চালানোর জন্য উকিল, মোকদ্দমা চালানোর জন্য বিচারক, মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী, আদালতের করণিক বা দপ্তরি। সঠিক উত্তর মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি আসবে। লখনৌ থেকে, এলাহাবাদ থেকে, বেনারস থেকে, ভদ্রেশ্বর থেকে। সঠিক উত্তর বেনারস থেকে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। আলোচ্য অংশে আমি হলেন নগেন ডাক্তার, জয়রাম মোক্তার, কুঞ্জবিহারী বাবু, নরেশচন্দ্র রায়চৌধুরী। সঠিক উত্তর জয়রাম মোক্তার। পীরগঞ্জে পালকি চেপে যাওয়ার কোনো সমস্যার কথা নগেন্দ্রবাবু জানান। সময় বেশি লাগবে, অনেক খরচ, পালকিতে তারা স্বচ্ছন্দ নন, পালকি জোগাড় করা মুশকিল। সঠিক উত্তর পালকি জোগাড় করা মুশকিল। জয়রামবাবুর বয়স 50, 55, 50-এর কিছু বেশি, 55-র কিছু বেশি। সঠিক উত্তর 50-এর কিছু বেশি। জয়রামবাবুর আদি নিবাস ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা। সঠিক উত্তর যশোর। জয়রাম মোক্তারের হৃদয় অত্যন্ত রুক্ষ, কখনো কোমল, কখনো রুক্ষ, স্নেহহীন, কোমল ও স্নেহপ্রবণ। সঠিক উত্তর কোমল ও স্নেহপ্রবণ। জয়রামবাবু কত টাকা খরচ করে তার 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়েছিলেন? 1000 টাকা, 1500 টাকা, 1700 টাকা, 2000 টাকা। সঠিক উত্তর 1700 টাকা। কোথাকার জমিদারের মেজবাবুর মেয়ের বিয়ে? বীরপুরের, পীরগঞ্জের, রসুলগঞ্জের, যশোরের। সঠিক উত্তর পীরগঞ্জের। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা আসবে এলাহাবাদ থেকে, দিল্লি থেকে, বেনারস থেকে, কলকাতা থেকে। সঠিক উত্তর কলকাতা থেকে। জয়রামবাবু নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুকে কখন হাতি এসে যাবে বলে কথা দিলেন? সন্ধ্যাবেলায়, বিকেলবেলায়, রাত্রিবেলায়, পরদিন সকালে। সঠিক উত্তর সন্ধ্যাবেলায়। জয়রামবাবু মানুষটি লম্বাটে, বেশ লম্বা, মাঝারি উচ্চতার, বেটে। সঠিক উত্তর লম্বাটে। জয়রামবাবু মোক্তারি করতে এসে প্রথমে বাসা ভাড়া নিয়েছিলেন 13 টাকায়, 3 টাকা 25 পয়সায়, 30 টাকায়, 42 টাকা 50 পয়সায়। সঠিক উত্তর 3 টাকা 25 পয়সায়। বাগানের খানিকটা স্থান পরিষ্কার করে রাখা হয়েছে কারণ কল্যাণীর বিয়ের বন্দোবস্ত করার জন্য, সদ্যজাত সন্তানের অন্নপ্রাশনের জন্য, কোনো মঙ্গল অনুষ্ঠানের জন্য, হাতিকে বেঁধে রাখার জন্য। সঠিক উত্তর হাতিকে বেঁধে রাখার জন্য। পাওয়া গেল না উক্তিটির বক্তা হলেন কুঞ্জবাবু, নগেন্দ্রবাবু, জয়রামবাবু, পত্রবাহক ভৃত্য। সঠিক উত্তর কুঞ্জবাবু। জয়রামবাবু হাতি কেনেন বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে, বামুনহাটার উমাচরণ লাহিড়ীর কাছ থেকে, মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছ থেকে, ইমামদ্দি শেখের কাছ থেকে। সঠিক উত্তর বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। মাদি শব্দের অর্থ হল স্ত্রী জাতীয় জীবজন্তু, পুরুষ, শিশু, ক্লীব। সঠিক উত্তর স্ত্রী জাতীয় জীবজন্তু। জয়রামবাবুর বাড়িতে নতুন হাতি এলো রবিবার বেলা 7টার সময়, সোমবার বেলা 7টার সময়,
রবিবার সন্ধ্যা 7টার সময়, সোমবার সন্ধ্যা 7টার সময়। সঠিক উত্তর সোমবার বেলা 7টার সময়। হাতিকে বরণ করে নেয় জয়রামবাবু, জয়রামবাবুর বড় ছেলে, জয়রামবাবুর স্ত্রী, জয়রামবাবুর পুত্রবধূ। সঠিক উত্তর জয়রামবাবুর বড় পুত্রবধূ। হাতির খাবারের জন্য রাখা ছিল কলার কাঁদি আর গাছের শাখা প্রশাখা, কলা গাছ এবং অন্যান্য গাছের কাণ্ড, আম গাছের কাণ্ড ও কলার কাঁদি, ঘাস, লতাপাতা, বিচুলি। সঠিক উত্তর হবে কলা গাছ এবং অন্যান্য গাছের কাণ্ড। আজ্ঞে হুজুর বাহাদুরেরই হাতি। হুজুর বাহাদুর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ডেপুটি সাহেবকে, হাকিমকে, মহারাজ নরেশচন্দ্রকে, পীরগঞ্জের জমিদারকে। সঠিক উত্তর মহারাজ নরেশচন্দ্রকে। জয়রামবাবুর পুত্র সন্তান দুটি, তিনটি, চারটি, পাঁচটি। সঠিক উত্তর তিনটি। কলকাতায় পড়াশোনা করছে জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র, জয়রামবাবুর জ্যেষ্ঠ পৌত্র, জয়রামবাবুর কনিষ্ঠ পৌত্র, জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র। সঠিক উত্তর জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগী নাই। আলোচ্য অংশে ব্যবসাটি হল ইমারতি দ্রব্যের ব্যবসা, ওকালতি ব্যবসা, গুড়ের ব্যবসা, জমি কেনাবেচার ব্যবসা। সঠিক উত্তর ওকালতি ব্যবসা। বৈঠকখানা বলতে বোঝায় ভিতরের ঘরকে, আড্ডা মারার জায়গাকে, বাড়ির বাইরে বসার ঘরকে, ঠাকুর দালানকে। সঠিক উত্তর বাড়ির বাইরে বসার ঘরকে। এইটি কি সম্ভব মনে করো? জয়রামবাবুর মতে সম্ভব নয়। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করা, পীরগঞ্জের বাবুদের পক্ষে তাকে নিমন্ত্রণ করা, তাকে বাদ দিয়ে অন্যদের নিমন্ত্রণ করা, এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর তাকে বাদ দিয়ে অন্যদের নিমন্ত্রণ করা। তাহার মঙ্গলাগাই একটি এরে বাছুর প্রসব করিয়াছে। তাহার বলতে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে? মহারাজ নগেন্দ্রচন্দ্রের কথা, জয়রাম মোক্তারের কথা, কুঞ্জবিহারীর কথা, মহারাজ নরেশচন্দ্রের কথা। সঠিক উত্তর জয়রাম মোক্তারের কথা। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছিলেন। কি তদারক করছেন? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের অতিথি আপ্যায়ন, নিজের জ্যেষ্ঠা পৈত্রীর বিবাহের আয়োজন, হাতিকে বেঁধে রাখা ও তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত, বৈঠকখানা ঘরে বন্ধু বান্ধবদের তাস পাশা খেলা। সঠিক উত্তর হাতিকে বেঁধে রাখা ও তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত। সেই রাত্রেই জয়রাম ততৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন। কোন স্থানে? আদরিণী যেখানে অসুস্থ হয়ে পড়েছেন সেখানে, যেসব জমিদারের কাছে হাতি আছে তাদের বাড়িতে, যেসব মেলায় হাতি বিক্রি করা হয় সেখানে, নাকি পীরগঞ্জে? সঠিক উত্তর যেসব জমিদারের কাছে হাতি আছে তাদের বাড়িতে। পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ রক্ষা করে মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে জয়রামবাবু দেখা করতে গিয়েছিলেন। দুদিন পর প্রাতঃকালে, পরদিন বিকালে, পরদিন প্রাতঃকালে, দুদিন পর বিকালে। সঠিক উত্তর পরদিন বিকালে। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। আয় কমে যাওয়ার কারণ হলো তিনি আর কাছারিতে যেতে চান না। আইন ব্যবসার পারদর্শিকতা তিনি হারিয়েছেন। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে বলে তার আর কদর নেই, নাকি তিনি আর হাঁটতে পারেন না।
সঠিক উত্তর, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে বলে তার আর কদর নেই। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকার জরিমানা হইয়াছিল। আদালত অবমাননার কারণ: ডেপুটির নামের সঙ্গে মিল রেখে নিজের এরে বাছুরটির নামকরণ করেছিলেন। রাগের মাথায় হাকিমের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছিলেন। আদালতের নির্দেশ অমান্য করেছিলেন। আদালতে অশ্রাব্য গালিগালাজ করেছিলেন। সঠিক উত্তর, রাগের মাথায় হাকিমের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছিলেন। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল। তাৎপর্যটি ছিল, জয়রামবাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যাবেন কিনা? জয়রামবাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রিত কিনা? জয়রামবাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে কিভাবে যাবেন? জয়রামবাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে কাদের সঙ্গে যাবেন? সঠিক উত্তর, জয়রামবাবু পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যাবেন কিনা।